আজকের এই আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সেনা অফিসারবৃন্দ, ছাত্র জনতা, বিপ্লবী ছাত্ররা এবং সুধীবৃন্দ, মিডিয়ায় আমার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের সাথে একজন শহীদের পিতা বসে আছেন। সেই শহীদের নাম নাফিজ। আপনারা জানেন যে নাফিজের মৃতপ্রায় দেহ রিকশায় ঘুরে 4 ঘন্টা ঢাকার রাস্তায় রাস্তায় ঘুরেছিল, কোনো হাসপাতালে তাকে ঢুকতে দেওয়া হয় নাই। শহীদের পিতা, কাজেই তার প্রতি শ্রদ্ধা জানিয়ে, নাফিজের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তার পিতার প্রতি সহমর্মিতা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। উনি নাফিজের পিতা, তাদের সম্মান জানানো আমাদের কর্তব্য বিবেচনা করেই আমি আমার বক্তব্যের প্রারম্ভে তাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম। জুলাই রেভলিউশনের সবথেকে মহৎ দিকটা হলো, এই রেভলিউশন আমাদের ছাত্র জনতা নিজেরা করেছে। এই রেভলিউশনের পিছনে বিদেশি কোনো সাহায্যের কোনো হীনমন্যতা নাই। আমাদের 1971 সালের যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে ইতিহাস বর্ণনাতেই জাতির মধ্যে এক হীনমন্যতা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ভারত আমাদেরকে স্বাধীন করে দিয়েছে, এবং এই হীনমন্যতা ঢুকিয়ে দেওয়ার কারণেই আজ 53 বছরেও বাংলাদেশ প্রকৃত স্বাধীনতা অর্জন করতে পারে নাই। কারণ প্রতি মুহূর্তে আমাদেরকে শোনানো হয়েছে আমরা ভারতের প্রতি কৃতজ্ঞ এবং এই কৃতজ্ঞতার ঋণ প্রজন্মের পর প্রজন্ম শোধ করতে পারবে না। তো একটা জাতি যখন জন্মলগ্নে এই ইতিহাস শেখে যে আমরা আমাদের স্বাধীনতার জন্য আরেকটি রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ, এবং এই কৃতজ্ঞ আমাদের উত্তরসূরিদেরও জন্মের পর জন্ম শোধ দিয়ে যেতে হবে, সেই জাতি কোনোদিন কোমর সোজা করে দাঁড়াতে পারবে না। বাংলাদেশের ক্ষেত্রে তাই করা হয়েছিল। এবং এই যে মিথ যে বিদেশি শক্তির সাহায্য ছাড়া আমরা আমাদের স্বাধীনতা অর্জন করতে পারি না, সেই মিথটাকে ভেঙে দিয়েছে বাংলাদেশের তরুণ ছাত্র জনতা। আই স্যালুট দেম। এই কারণেই যত ষড়যন্ত্র হোক না কেন, ইনশাআল্লাহ আমরা সাকসেসফুলি, আমি আশাবাদী যে আমরা সাকসেসফুলি সেই সব ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের এবারের স্বাধীনতা আমরা রক্ষা করতে পারব। স্বাধীনতা রক্ষা করবার উপায়ের মধ্যে একটি উপায় আপনারা অনেক আলোচনা করেছেন, যেটা একতার কথা বলেছেন, যে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে। কাজেই অনেক কথা বলা হয়েছে, আমি ওই দিকে যাচ্ছি না। আরেকটি দিক আছে স্বাধীনতা রক্ষা করবার জন্য, সেটা হচ্ছে আপনার একটা জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি থাকতে হবে। কারণ ঐক্যবদ্ধতার সাথে আমার যদি জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি না থাকে, সঠিক স্ট্র্যাটেজি না থাকে, তাহলে স্বাধীনতা রক্ষা করা কঠিন হয়ে যায়। আপনারা আর্মিতে ভালো জানেন আমার চেয়ে যে আপনাদের একসময় ওলফল্যান্ড পড়ানো হতো, এখন নাকি শুনি ওলফল্যান্ড পড়ানো হয় না, রেডল্যান্ড পড়ানো হয় শুনতে পাই। আমি জানি না, আমি সেনাবাহিনীর লোক নই, লোকজন আমাকে বলে। তো মাঝে মাঝে সিভিলিয়ানরাও আর্মির কথা বলতে পারে আর কি। তো সেই ওলফল্যান্ড কারা আমরা তো জানি, এবং সেই ষড়যন্ত্র, ওলফল্যান্ডের ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে আমাদের সঠিক জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি থাকতে হবে। এবং সেই জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি আমাদের মতো রাষ্ট্রের, এই রাষ্ট্রের প্রধান শক্তি কি? প্রধান শক্তি হচ্ছে 18 কোটি মানুষ। এটা হচ্ছে আমাদের প্রধান শক্তি। আমরা সামরিক দিক দিয়ে শক্তিশালী নই, রিসোর্সও আমাদের এমন কিছু নেই। আল্লাহ আমাদেরকে খুব ফার্টাইল ল্যান্ড দিয়েছেন, আমাদের জমি খুব উর্বর, এটা একটা বিশাল আল্লাহর নিয়ামত। আল্লাহ আমাদেরকে সুইট ওয়াটার দিয়েছেন, এটাও একটা বিশাল নিয়ামত। এই নিয়ামতগুলি আমরা বুঝি না। সুইট ওয়াটারের নিয়ামতটা তো আমরা অনেকেই বুঝি না, যে এটা একটা কি বিশাল নিয়ামত আমাদের। তো এই নিয়ামত দিয়েছেন, তারপরেও সামরিক শক্তির দিক দিয়ে আমরা লিমিটেড। তো সেখানে আমাদের বড় শক্তি হচ্ছে 18 কোটি জনগোষ্ঠী। তো এই 18 কোটি জনগোষ্ঠীর বিষয়ে আমার কিছু প্রস্তাব এর আগে দু একটা বক্তৃতায় আমি বলেছি।
যেমন আমি কম্পালসারি মিলিটারি ট্রেনিংয়ের কথা বলেছি, যে এটা যদি দেয়া যায় তাহলে আমাদের 18 কোটি একটা যদি আমরা মিলিটারাইজড সোসাইটি গড়ে তুলতে পারি, তাহলে আমরা ওলফল্যান্ডের সাথে লড়াইটা আরও কার্যকরভাবে করতে পারবো। তো জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি যা হচ্ছে, আমরা বিদেশের কোনো পার্টির উপরে ডিপেন্ড করব না। যেমন আমি গত দুদিন ধরে খুব শুনতে পাচ্ছি হাসিনা নাকি আবার ক্ষমতায় এসেই গেছে। কেন? কারণ আমেরিকায় ট্রাম্প জিতে গেছে। তো কালকে আমি পরশুদিন বলে না, কালকে একটা বক্তৃতায় বলেছি যে আমেরিকায় কে প্রেসিডেন্ট হলো তাতে আমার কি যায় আসে। কারণ এ সমস্ত দেশের পলিটিক্যাল পার্টি বা লিডার চেঞ্জ হলে তাদের ফরেন পলিসি চেঞ্জ হয় না। এটা একটা খুব ভুল ধারণা। আমরা ফরেন পলিসি চেঞ্জ করাটা এত সহজ ব্যাপার না, এটা অনেক দীর্ঘমেয়াদের ব্যাপার। এবং ফরেন পলিসিতে শুধু একজন ব্যক্তির উপরে ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে ডিপ স্টেটের উপরে, তাদের গ্লোবাল স্ট্র্যাটেজির উপরে। এবং এগুলো নিয়ে অনেক গবেষণা হয়। চেঞ্জ করতে হলেও 10 বছর সময় লাগে। যেমন ধরেন বাংলাদেশ নিয়ে বুশ জুনিয়রের যে পলিসি ছিল, তারপরে তো 8 বছর ওবামা ছিল, ওবামা প্রশাসন ক্ষমতায় ছিল, তাদের কি কোনো চেঞ্জ হয়েছিল? হয় নাই। তারাও তো হাসিনাকে সাপোর্ট করেছে। এবং আমরা জানি 2014 সালে কিভাবে আমেরিকা মেনে নিয়েছে এই একদলীয় নির্বাচন, 2018 নির্বাচন, মধ্যরাতের নির্বাচন মেনে নিয়েছে। এবারের নির্বাচন যেটা ডামি নির্বাচন, সেটাও তো আমেরিকা মেনে নিয়েছিল। কিন্তু সরকার তো আমেরিকায় চেঞ্জ হয়েছে। তাতে কি আমেরিকান পলিসি চেঞ্জ হয়েছে সাউথ এশিয়াতে? হয় নাই। 2014 সালে আমি তখন জেলে, খুব আনন্দ দেখলাম জেলে বন্দি বিরোধী দলের নেতাদের মধ্যে যে মোদি জিতে গেছে, এবার বাংলাদেশের রাজনীতি পরিবর্তন হয়ে যাবে। কারণ শেখ হাসিনার সাথে বা আওয়ামী লীগের সাথে কংগ্রেসের ঐতিহাসিক সম্পর্ক। ট্রু। কিন্তু মোদি চেঞ্জ হওয়ার পরে কি ভারতের পররাষ্ট্র নীতির বিন্দুমাত্র পরিবর্তন হয়েছে বাংলাদেশ সম্পর্কে? হয় নাই। বিকজ এই পররাষ্ট্র নীতি যেটা হেজেমনিক ফরেন পলিসি ইন্ডিয়ার, যে সাউথ এশিয়ার প্রত্যেকটা দেশকে তারা নিয়ন্ত্রণ করবে, এই পলিসি 1947 থেকে তারা ফলো করছে, ইররেসপেক্টিভ অফ দ্য রুলার ইন দিল্লি। দিল্লিতে কে আছে কে নাই সেটা বড় কথা না, তাদের পলিসি হচ্ছে যে সাউথ এশিয়াতে একটা সাবসিস্টেম তৈরি করা হবে, সেই সিস্টেমে নিরঙ্কুশ আধিপত্য করবে ভারত। এই হচ্ছে ভারতীয় পলিসি। কাজেই ওখানে মোদি আসলো নাকি আবার নতুন করে রাহুল গান্ধী আসবে, এতে তাদের পলিসির কোনো পরিবর্তন হবে না। আপনারা এটা লিখে রাখতে পারেন। কাজেই আমাদের ওদিক দিয়ে তাকিয়ে কোনো লাভ নাই যে ভারতে কে ইলেকশনে জিতলো, আমেরিকায় কে ইলেকশনে জিতলো। আমাদের একটা জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি করতে হবে ব্যালেন্সিং অ্যাক্টের উপরে। তার মানে আমাদের একটা পরাশক্তিকে আর একটা পরাশক্তি দিয়ে আমাকে ব্যালেন্স করতে হবে, যেটা সাকসেসফুলি সাউথ এশিয়াতে একটা দেশ করেছে, সেটা হলো নেপাল। নেপাল আপনারা জানেন যে এটা হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, কিন্তু তারপরেও তারা কিন্তু ভারতীয় হেজেমনির কাছে নথি স্বীকার করেন নাই। কারণ তারা চায়না এবং ইন্ডিয়ার মধ্যে একটা ব্যালেন্সিং করতে পেরেছে। যদিও নেপালের কিন্তু আমাদের থেকে অনেক সমস্যা, বিকজ দে আর এ ল্যান্ডলক কান্ট্রি, এবং ভারত অনেকবার নেপালের উপরে ল্যান্ড অবরোধ দিয়েছে। কংগ্রেস আমলেও দিয়েছে, রাজীব গান্ধীর আমলে, এবং মোদির আমলে 2016 সালে দিয়েছে। তারপরেও তারা কিন্তু সারেন্ডার করে নাই। তারা দে হ্যাভ ফলোড এ ব্যালেন্সিং অ্যাক্ট ইন দ্য ফরেন পলিসি। তো আমাদেরও সরকার যেই আসুক না কেন, বর্তমান সরকার বলি আর পরবর্তীতে ইলেকশনের পরে যে সরকার আসবে তাদের কথাই বলি, তাদেরকে একটা জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি করতে হবে অন দ্য ব্যালেন্সিং অফ ফরেন পাওয়ার্স। এর মাধ্যমে এবং আমাদের ন্যাশনাল ইউনিটির মাধ্যমে আমাদের রাষ্ট্র চালাতে হবে। এবং এই ক্ষেত্রে আমি সাকসেসের এক্সাম্পল হিসেবে বাংলাদেশে আমি স্মরণ করব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই ব্যালেন্সিং অ্যাক্টটা খুব চমৎকারভাবে পালন করেছিলেন, যার জন্যে বাংলাদেশ তো তখন আরও দরিদ্র ছিল, আমাদের জিডিপি কম ছিল, বাংলাদেশ তখন নতুন স্বাধীনতা লাভ করেছে, ষড়যন্ত্র চলছে, শেখ মুজিবকে হটানো হয়েছে, বাকশাল শেষ হয়েছে, কিন্তু ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ চালানো হচ্ছে। এই অবস্থার মধ্যে শহীদ জিয়াউর রহমান কি করলেন? তিনি এই ব্যালেন্সিং অ্যাক্টটা করলেন। নাম্বার ওয়ান, আপনাদের মনে থাকার কথা, ইয়াং ছেলেরা হয়তো জানবে না, ছেলে মেয়েরা, আমরা সবাই জানি যে 1975 সালের বাকশাল সরকারের পতনের আগ পর্যন্ত আমাদেরকে মুসলিম রাষ্ট্রের অধিকাংশ আমাদেরকে স্বীকৃতি দেয় নাই। আপনাদের মনে আছে নিশ্চয়ই, স্বাধীন রাষ্ট্র হিসেবে সৌদি আরব দেয় নাই, এবং ম্যাক্সিমাম মুসলিম কান্ট্রি দেয় নাই, চীন স্বীকৃতি দেয় নাই।
এরা স্বীকৃতি দিয়েছিল জিয়াউর রহমান সাহেবের সময়, যখন শেখ মুজিবের পতন হয়েছে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে। তো উনি যেটা করলেন, উনি ইসলামিক দেশগুলোর সাথে সম্পর্ক ভালো করলেন। এমনটাই ভালো করলেন যে উনি সংবিধানের মধ্যে একটা ধারা নিয়ে আসলেন। এখানে মহসিন ভাই আছেন, উনি আমার চেয়ে অনেক ভালো জানেন, আই এম নট এ ব্যারিস্টার। ধারা নিয়ে আসলেন সংবিধানের মধ্যে যে ইসলামী কান্ট্রিজের সাথে আমাদের সম্পর্ক উন্নত করতে হবে। এটা সংবিধানের মধ্যে একটা ধারা ছিল, এটা এখন আর নাই। এটা উনি করেছিলেন কেন? এই ব্যালেন্সিং স্ট্র্যাটেজির জন্য। এটাকে ধর্মীয়ভাবে দেখার কোনো কারণ নেই। যে কারণে আপনাদের মনে আছে যে 1981 সালে উনি শহীদ হওয়ার কিছুদিন আগেও যখন ইরান ইরাক যুদ্ধ চলছিল, তখন তার মধ্যে ইরান ইরাকের মধ্যে শান্তি স্থাপনের জন্য ওনাকে নির্বাচিত করা হয়েছিল যে উনি কথা বলবেন, কিন্তু সেই সুযোগ আর উনি পান নাই। তার আগে এই ঘাতকের বুলেট তাকে শহীদ করে দিয়েছে। তার মানে ওনার স্টেচার ইসলামিক ওয়ার্ল্ডে এই পর্যায়ে চলে গেছিল যে, প্যালেস্টাইন গেছিলই, বাট আমি যেটা বলতে চাচ্ছি যে ওনার স্টেচার এই পর্যায়ে গেছিল যে উনি ইরান ইরাক যুদ্ধের সমাপ্ত করবার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ওআইসির তরফ থেকে। আজকে কি এটা কল্পনা করা যায় যে বাংলাদেশকে এই ধরনের সম্মান দেওয়া হবে? কারণ আমাদের ওই স্ট্র্যাটেজি থেকে আমরা সরে গেছি, এটা একটা। আর 2 নম্বর হলো উনি কি করেছিলেন, উনি চীনের সাথে সম্পর্ক উন্নত করেছিলেন। কিন্তু তার মানে এই না যে উনি আমেরিকার সাথে সম্পর্ক খারাপ করেছিলেন। নো, ওনার আমেরিকার সাথে ওনার সম্পর্ক ভালো ছিল। দিস ইজ হোয়াট ইজ ব্যালেন্সিং অ্যাক্ট, যে উনি আমেরিকার সাথে সম্পর্ক ভালো রেখেছিলেন, উনি চীনের সাথে সম্পর্ক ভালো রেখেছিলেন, এবং ইসলামিক ওয়ার্ল্ডে তো বাংলাদেশ তখন একটা খুবই উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত ওই সময়ের মধ্যে। এগুলো আমরা হারিয়ে ফেলেছি। তো এই ব্যালেন্সিং অ্যাক্টের জন্য বাংলাদেশের 53 বছরের ইতিহাসে সব থেকে সাকসেসফুল আমি মনে করি শহীদ জিয়া ছিলেন, যে এই ব্যালেন্সিং অ্যাক্টের মাধ্যমে তিনি ভারতীয় সাম্রাজ্যবাদ, ভারতীয় হেজেমনি তিনি মোকাবেলা করতে পেরেছিলেন। এবং ওনার সময় একমাত্র আমাদের গঙ্গার পানির হিস্সা নিয়ে উনি জাতিসংঘে গেছিলেন, ইউএনএ গেছিলেন, এবং ইউএনএর ভোটে বাংলাদেশ বিজয় লাভ করেছিল। সেই সময় ভারতের বিরুদ্ধে বিজয় লাভ করেছিল জাতিসংঘে, যেখানে আমরা জানি যে ইন্ডিয়ান লবি সো স্ট্রং। এত স্ট্রং থাকা সত্ত্বেও শহীদ জিয়ার সময় ইউএনএ আমরা জয়লাভ করেছি, আমরা জয়লাভ করি ফার্স্ট অ্যান্ড অনলি টাইম, শুধু ফার্স্ট অ্যান্ড অনলি টাইম। তো সুতরাং শহীদ জিয়ার এই রাষ্ট্রনায়কত্ব চিন্তা ওনার ছিল, উনি জিও পলিটিক্স বুঝতেন। তো আমাদেরকে সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, এবং আমাদের এই যে আমরা স্বাধীনতা পেয়েছি নতুন করে, এবং এই বিপ্লবের দুটো অ্যাঙ্গেল ছিল আমি মনে করি, আপনারাও স্বীকার করেছেন আপনাদের বক্তব্যে। একটা ছিল হাসিনার ফ্যাসিবাদ থেকে মানুষের জনগণের মুক্তি, আর একটা ছিল ইন্ডিয়ান হেজেমনির থেকে আমাদের মুক্তি। এই দুটো আমাদের টার্গেট ছিল। তার মধ্যে প্রথম টার্গেটটা আমরা সাকসেসফুল হয়েছি, বাট ইন্ডিয়ান হেজেমনির থেকে মুক্তি এখনো হয় নাই, যেটা আপনাদের বক্তব্যের মধ্যে প্রমাণিত হয়েছে যে সেনাবাহিনীর মধ্যেই তো আমরা শুদ্ধি অভিযান চালাতে পারি নাই, রয়্যাল এজেন্টদের আমরা বিচারের কাঠগড়ায় দাঁড়াতে পারি নাই, ব্যুরোক্রেসি তো বাদই দিলাম। এবং আমি কর্নেল হকের সাথে সম্পূর্ণ একমত যে ব্যুরোক্রেসিতে এখন পর্যন্ত অজস্র ভারতীয় দালাল রয়ে গেছে এবং তাদেরকে বিচারের আওতায় আনা যায় না। উনি একজন প্রতিমন্ত্রীর কথা বললেন, দীপু, সে যে কি পরিমাণ টাকা লুটপাট করেছে এটার হিসাব আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, কারণ সেই টাকায় এতগুলো শূন্য, যে এত শূন্য আমরা বুঝতেও পারবো না যে এত শূন্য। যেমন আমি যদি বলি 10,000 কোটি টাকা, এখন 10,000 কোটি টাকায় কতগুলো শূন্য আপনি বলতে পারবেন না, 10,000 কোটি টাকায় কতগুলো শূন্য। এত টাকা লুটপাট করেছে এই বিপু, এবং হি ওয়াজ দ্য ক্যাশিয়ার ফর রেহানা অ্যান্ড হাসিনা। হাসিনা এবং রেহানার ক্যাশিয়ার ছিল বিপু, আবার বিপুর আর একজন ক্যাশিয়ার ছিল আর এক ব্যবসায়ী, তাকেও আমি চিনি। সেই ব্যবসায়ী এখনও বহাল তবিয়তে বাংলাদেশে আছে। তো তারপরেও তার ব্যাপারে হয়তো লোকে জানে না, এখনও তার প্রতি কোনো অ্যাকশন নেওয়া হয় নাই। সমস্যা হলো, আমি জানাবো, পত্রিকা আসুক জানাবো, পত্রিকা আসলে সবই জানাবো ইনশাআল্লাহ। এখন তো আমি এরকম জনে জনে বক্তৃতা দিয়ে তো জানাতে পারবো না, তো পত্রিকা আসলে জানানোটাই ভালো। তো এখন এদেরকে আমাদের চিহ্নিত করতে হবে যদি ইন্ডিয়ান হেজেমনির উপরে আমরা বিজয় লাভ করতে পারি। এবং যখন আমরা ইন্ডিয়ান হেজেমনির উপর বিজয় লাভ করব, তখনই আমাদের যে বিপ্লব বাচ্চারা করেছে, এটা অভ্যুত্থান থেকে
সফল অভ্যুত্থান থেকে সফল বিপ্লবে পরিণত হবে। তার মানে এখনো আমরা একটা প্রসেসের মধ্যে আছি, আমাদের প্রসেস শেষ হয় নাই। এই প্রসেস শেষ হবে যখন ইন্ডিয়ান হেজমনির বিরুদ্ধে আমরা আমাদের ফাইনাল বিজয় অর্জন করতে পারবো। আর একটা কথা, আপনারা এখানে অনেকেই সামরিক বাহিনীর রিটায়ার্ড অফিসার আছেন, আপনাদেরকেও আমি ধন্যবাদ জানাতে চাই, কারণ এবার প্রথমবার আমি দেখতে পেলাম আপনারা জনগণের অধিকার রক্ষায় আপনাদের পরিবার পরিজন নিয়ে মাঠে নেমেছিলেন। আপনাদেরকে ধন্যবাদ। এটা ভুলে গেলে আমাদের চলবে না। এটা একটা আপনারা বিরাট সিগন্যাল আপনারা দিয়েছেন। আপনারা মাঠে নামার মাধ্যমে, আপনাদের হাতে এখন অস্ত্র নাই, আপনাদের অনেকেরই চুলদারি সাদা হয়ে গেছে, কিন্তু আপনারা এবার যে আপনাদের স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে মাঠে নেমেছিলেন হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে, এতে জনগণ অনুপ্রাণিত হয়েছে এবং জনগণ একসঙ্গে লড়াই করেছে। আমাদের বাচ্চারা জীবন দিয়েছে, কিন্তু তার সাথে জনগণ যোগদান করেছে। আমি একটা কথা আবার বলতে চাই যে অনেক রাজনীতিবিদকে আমি বলতে শুনি যে তরুণেরা তোমরা আমাদের থেকে বেশি বোঝার চেষ্টা করো না, তোমরা আমাদের থেকে বয়সে কম, বেশি বুঝবার চেষ্টা করো না। আরে ভাই, জীবনটা কে দিয়েছে? কই আমার মতো বয়স্ক একজনও তো জীবন দেয় নাই। জীবন দিয়েছে তো তরুণরা। তো সেই তরুণদের ছোট করে আমরা বড় হয়ে গেলাম নাকি? অবশ্যই না। আমার মেনে নিতে হবে যে আমরা জীবন দিতে পারি নাই, এই কারণেই তরুণদের এবার জীবন দিয়ে হাসিনার থেকে দেশ মুক্ত করতে হয়েছে। কাজেই ওই যে একটা কিপলিংয়ের কবিতার কথা একটু আগে হক সাহেব বলছিলেন যে যুদ্ধ শেষ হয়ে গেলে আমরা সেনাদের মেরে ফেলি অথবা তাদের ভুলে যাই, হুইচ ইজ ট্রু। আজকে সেই তরুণ যারা জীবন দিয়েছে, আবু সাইদের মতো দুই হাত প্রসারিত করে গুলির সামনে দাঁড়িয়েছে, তাদেরকে আমরা নানাভাবে বিতর্কিত করছি। তাদের ভুল থাকতে পারে, এই বয়সে তো ভুল থাকবেই। ওরা এই বয়সে যা করেছে, ওদের বয়সে আমি এটা কল্পনাই করতে পারি না হোয়াট দে হ্যাভ অ্যাচিভড নাও। সো এগেইন স্যালুট টু দেম। তো আজকে তাদেরকে বিতর্কিত করবার প্রচেষ্টা রাজনীতিবিদদের পক্ষে আমি মনে করি খুব দুর্ভাগ্যজনক, এবং এই সব কারণেই দেশের ঐক্য বিনষ্ট হয়। আজকে আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। আজকে জুম্মার দিন, আমরা সবাই জুম্মা পড়তে যাব, 12:35 বাজে। তবে ঐক্যটা কি হবে এটা বলেই আমার বক্তব্য আমি শেষ করছি। আমি ঐক্যটা দেখতে চাই আবার 5ই আগস্ট। 5ই আগস্টে আমাদের যে ঐক্যটা হয়েছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, সবাই রাস্তায় নেমে এসেছিল। আপনারা জানেন কত রিক্সা পুলার মারা গেছে, কত রিক্সা পুলার শহীদ হয়েছে? আমরা জানি না। রিক্সা চালক কতজন শহীদ হয়েছে তার কোনো তালিকা আমাদের কাছে নাই, তালিকা থাকা উচিত। কত মাদ্রাসার ছেলেরা শহীদ হয়েছে তার তালিকা আমরা করি নাই। আমরা করব। আমার দেশ হলে পুরো লিস্ট আপনারা আগামী 1 বছর ধরে প্রতিদিন দেখতে পারবেন এই শহীদদের কাহিনী, ইনশাআল্লাহ। আপনারা জানেন না কত শ্রমিক জীবন দিয়েছে। আমাকে একজন শ্রমিক সেদিন বলল যে তারা সাভারের শ্রমিক, টেক্সটাইলে চাকরি করে ছেলেটা। আমাকে বলল, স্যার 5 তারিখে সকাল 11টায় সাভারে প্রায় 20,000 লোকের যে সমাবেশ হয়েছে, যারা ঢাকার দিকে প্রসিড করেছে, এবং যখন হত্যাকাণ্ড চলেছে, আপনারা জানেন ওই দিন লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে ওই তারিখেই। বলল 20,000-এর মধ্যে 80% ছিল শ্রমিকেরা, গার্মেন্টসের শ্রমিকেরা। আমরা তাদের কথা কিন্তু বলি না, আমাদের সবার কথা বলতে হবে। সুতরাং ঐক্যটা কার হতে হবে? ঐক্যটা শ্রমিকের সাথে ছাত্রের হতে হবে, কৃষকের সাথে একজন শিক্ষক শ্রেণীর ঐক্য হতে হবে, প্রবীণ জনগোষ্ঠী আমাদের মতো তাদের সাথে তরুণদের ঐক্য হতে হবে, সেনাবাহিনীর সাথে সিভিলিয়ানদের ঐক্য হতে হবে। ঐক্যের মূল কথাটা হবে দুটো ভিত্তিতে আমার ঐক্য হতে হবে। কেউ কেউ বলেছেন, আমার আগে বলে গেছেন, সভরেন্টি রক্ষার কথা বলে গেছেন, ভেরি কারেক্ট। তো এটাকে আমি আরেকটু ব্রেকডাউন করি। ঐক্য দুটো ভিত্তিতে হতে হবে। একটা হতে হবে অ্যান্টি ফ্যাসিস্ট ইউনিটি, যাতে বাংলাদেশে আর কোনোদিন কোনো ফ্যাসিবাদ আসতে না পারে। এই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। হাসিনার ফ্যাসিবাদ গিয়ে আমি কি আবার মিস্টার XYZ মাহমুদুর রহমানের ফ্যাসিবাদ নিয়ে আসবো নাকি? এটা তো আমরা আনতে পারি না। কাজেই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য 1, আর 2 ইন্ডিয়ান হেজেমনির বিরুদ্ধে ঐক্য। এই দুটো পয়েন্টের উপরে যদি আমরা ন্যাশনাল ঐক্য করতে পারি, ইনশাআল্লাহ আমাদের সভরেন্টি আমরা রক্ষা করতে সক্ষম হব। তো সেই আমার বয়স হয়ে গেছে, এখানে যারা বসে আছেন অনেকেই হয়তো আমার থেকে বয়সে কম, বেশিরভাগই কম, বয়সে বেশি হয়তো একজনও নাই, আমি জানি না। তো যতদিন আল্লাহ হায়াত দিয়েছেন আর যতদিন বেঁচে আছি, এই যে ঐক্যের কথা আমরা বলছি আজকে, এই ঐক্য প্রতিষ্ঠায়
যদি আমার বিন্দুমাত্র কোনো রকম সহযোগিতা প্রয়োজন পড়ে তাহলে মৃত্যু পর্যন্ত এই ঐক্যের জন্য আমি কাজ করে যাব ইনশাআল্লাহ। এবং আপনাদেরকে কথা দিচ্ছি, আমার যে পত্রিকা আমার দেশ, আমরা আশা করছি ডিসেম্বরের 3য় সপ্তাহে আবার বেরোবে। যদি পুনঃপ্রকাশ হতে পারে সেই পত্রিকা আবার আগের মতোই, একজন বলেছেন প্রতিবাদের কথা, হ্যাঁ আমরা প্রতিবাদ করে যাব কার বিরুদ্ধে? বিদেশি সম্প্রসারণবাদের বিরুদ্ধে এবং দেশে অন্যায়ের বিরুদ্ধে, সকল রকম অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, মানুষের প্রতি জুলুমের বিরুদ্ধে এই প্রতিবাদ আমার দেশ করে যাবে। আপনারা দোয়া করবেন। আর আজকের এই অনুষ্ঠানের আয়োজন করবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করছি আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। এবার আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।